বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয়গুলো যদি আমরা দেখি তাহলে সেখানে যে ছাত্রছাত্রী বা ছাত্রদের যে গেট আপ ছাত্রীদের যে গেট আপ মানে পোশাক পরিচ্ছদ এগুলো দেখলে মনে হবে যে এইটা কোনো বিশ্ববিদ্যালয় না, এটা হলো মাদ্রাসা। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অনেককে ইদানিংকালে বলে যে উচ্চতর মাদ্রাসা। এখন এইরকম কেন হলো এর কারণ খুঁজতে গেলে এই যে একটা খবর এই যে দেখা যাচ্ছে, প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দিলেন ফাজিল শিক্ষার্থীরা। শিক্ষকের সামনেই বই খুলে পরীক্ষা দিলেন ফাজিল শিক্ষার্থীরা, একবারে শিক্ষকদের সামনেই। তো এটা তো মাদ্রাসা বোর্ডের পরীক্ষা, তাই না? তো এখন এর সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক কী? সম্পর্কটা হচ্ছে এই যে বই খুলে যে পরীক্ষা দিচ্ছে এরাই কিন্তু পরবর্তীতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এবং এই মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতো না। এইটা সম্ভবত আমার যতটা আমি স্মরণ করতে পারি এই কাজটা করেছিল এরশাদ, লেফটেন্যান্ট জেনারেল এরশাদ। উনি যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের মমিন মুসলমানদেরকে তুষ্ট করার জন্যে বাংলাদেশকে একেবারে খুব ব্যাপকভাবে ইসলামীকরণ শুরু করেন। এবং উনি যখন এই মাদ্রাসা থেকে পাশ করা এই ছেলেফেলেদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়ার চিন্তা করলেন, তখন তার পক্ষে যুক্তি ছিল যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনো করে তারা তো উদার, তারা তো প্রগতিশীল, তারা তো বিজ্ঞান মনস্ক। আর মাদ্রাসায় যারা পড়াশুনো করে তারা একটু পশ্চাৎপদ চিন্তা ভাবনায়, তারা প্রগতিশীল না, এটাই। তো এদেরকে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হয় তাহলে এরাও কিন্তু আস্তে আস্তে প্রগতিশীল হবে, বিজ্ঞান মনস্ক হবে, আধুনিক মনে হবে। এটাই ছিল তাদের যুক্তি। এখন লেফটেন্যান্ট জেনারেল এরশাদ উনি ছিলেন তখন প্রেসিডেন্ট, তো উনি যেটা বলবেন সেটাই তো হবে, তাই না? এবং সেই থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এই ছাত্ররা, অর্থাৎ এই মাদ্রাসার ছাত্ররা কিন্তু ভর্তি হওয়া শুরু করে। এখানে এখন অনেকে হয়তো বলতে পারে যে যারা নর্মাল যে শিক্ষা বোর্ডে কারিকুলাম থেকে পাশ করে তাদের সামনে কি এরা ইন্টারভিউতে টিকতে পারে, মানে ভর্তি পরীক্ষায়? জি, এখানেই হলো আসল ইন্টারেস্টিং ব্যাপার। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্যে সেখানে কিছু মার্কিংয়ের ব্যবস্থা আছে। ওই ইন্টারভিউয়ের পরীক্ষায় যে নম্বর পাইল ওইটার উপরেই যে শুধুমাত্র ভর্তি হয় তা কিন্তু না। যেমন বাংলাদেশে এসএসসি এবং এইচএসসিতে যে নম্বর তারা পেয়েছে, বা গ্রেডেশন তারা পেয়েছে, সেখান থেকে একটা নম্বর কিন্তু ওই ভর্তি পরীক্ষার সাথে যোগ করা হয়। তো এই মাদ্রাসার ক্ষেত্রে হচ্ছে কি তাদের যে দাখিল এবং ফাজিল পরীক্ষা বা আলিম পরীক্ষায় যে নম্বর তারা পেয়েছে সেইটা যোগ করা হয়। এখন স্কুলের যে স্কুল টেক্সট বোর্ডের স্কুলের যে এডুকেশন বোর্ড বা কলেজের এডুকেশন বোর্ড, সেখান থেকে যারা পাশ করে তাদের তো পরীক্ষা টরীক্ষা দিয়ে পড়াশুনো করে অনেক কষ্ট করে পাশ করতে হয়, তাই না? সেখানে তো আর বই খুলে তারা তার পরীক্ষা দেওয়ার সুযোগ পায় না, ফলে তাদের নম্বরটা কিন্তু এই মাদ্রাসা থেকে পাশ করা ছেলেপেলেদের থেকে অনেক কম থাকে। আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন যে ওই শিক্ষা বোর্ড থেকে পাশ করার যে মানে এসএসসি এইচএসসি সমমানের যে পরীক্ষা, মনে করেন যে সেখানে টোটাল নম্বর হলো মনে করেন যে 20। তো যারা নাকি এই শিক্ষা বোর্ড থেকে পাশ করছে, মানে নর্মাল লাইনের শিক্ষা থেকে পাশ করছে, তারা অত্যন্ত ভালো ছাত্র যারা, তারা দেখা যাবে যে সাকুল্যে হয়তো 15 পেল। আমি তর্কের জন্য বলছি আর কি, ধরেন 15 পেল। কিন্তু এই মাদ্রাসা বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছে তারা তো নকল টকল করে এইভাবে যে বই খুলে পরীক্ষা দিচ্ছে, তাই না? তাদের ফলাফল তো অবশ্যই ভালো হবে। এবং এখানে এই যে মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু তাদের নম্বর অনেক বেশি দিবে, কারণ তারাও তো চায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেন এই ছেলেফেলেগুলো অধিকতর ভর্তি হতে পারে। স্কুলের বা কলেজের ইন্টারমিডিয়েট বা এসএসসির যে খাতা যারা দেখে, তারা যতটা কঠোরভাবে দেখে, মানে খুব নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করে, এই মাদ্রাসা বোর্ডের শিক্ষক যারা তারা কিন্তু খাতা ওইভাবে দেখে না, পরীক্ষার যে খাতা আর কি। তো এখানে কিন্তু নম্বর এরা বেশি পায়। ফলে হচ্ছে কি, যেখানে ওই নর্মাল
শিক্ষা বোর্ড থেকে পাশ করা ছাত্ররা 20-এর মধ্যে হয়তো 15 পেল, সেখানে এই মাদ্রাসা থেকে পাশ করা এরা কিন্তু 18-19 পেয়ে যাবে, অর্থাৎ এমনকি 20ও পেয়ে যেতে পারে। তার মানে এখানে 3, 4, 5 নম্বরের একটা বিশাল ব্যবধান তৈরি হয়ে গেল না? এটা অনেক বিশাল, কারণ পরবর্তীতে যখন এরা ভর্তি পরীক্ষা দিবে সেখানে দেখা যাবে যে মনে করেন যে 60 নম্বর যারা সর্বনিম্ন পেয়েছে তারাই হয়তো ভর্তি পরীক্ষায় পাশ করলো, কিন্তু দেখা যাবে যে 60.23, 25, 60.45 এরকম একটা সামান্য ফ্র্যাকশনের মধ্যেই কিন্তু ভর্তির সুযোগগুলো পাওয়া যায়। তো এখানে অলরেডি এই মাদ্রাসার এরা তো 4 তো অলরেডি অ্যাডভান্স পেয়ে গেছে, ফলে ওই যে ভর্তি পরীক্ষার যে প্রশ্নপত্র ওইটা খুব ভালোভাবে পরীক্ষা যদি নাও দেয়, কিছু এত কম দিল, ধরেন 3-4 নম্বর কম পেল ওই যে সাধারণ শিক্ষার্থীদের তুলনায়, তারপরেও কিন্তু এরাই চান্স পাবে। কারণ ওই যে তাদের যে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট বা নম্বর ফর্দ, তার ভিত্তিতে তারা চান্স পেয়ে যাবে। এবং এই জন্যেই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ধারণা মোর দ্যান 50% এই মাদ্রাসা থেকে ঢুকছে। এবং এখন আমরা কিন্তু বুঝতে পারি যেহেতু, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সুযোগগুলো ব্যাপকভাবে গ্রহণ করছিল আবার কিন্তু শেখ হাসিনার সময়ে এরা কিন্তু এই সুযোগগুলো ব্যাপকভাবে ব্যবহার করে, এবং তার আগের থেকে শুরু হয়েছিল। বাট 11 মাদ্রাসা বোর্ডের শিক্ষকরা সহ তারা তো বাংলাদেশে ইসলামী শাসন চায়, তাহলে তারা তো বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রকে ইসলামীকরণ করতে চায়। তো এটা করতে গেলে কি বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্র দিয়ে ভর্তি করতে হবে না? এই জন্যে এখন দেখা যাবে যে মোর দ্যান 50%-এরও বেশি মাদ্রাসা থেকে এই বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হয়। এবং এখন এইটা আমরা দৃশ্যত দেখতে পাই, মাদ্রাসা ওই বিশ্ববিদ্যালয়ের যে ছেলেপেলে ছাত্রছাত্রী যেগুলো আছে তাদের গেট আপ দেখেই আমরা বুঝতে পারি যে বিষয়টা আসলে এরকম। এবং এই যে বর্তমানে বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে এই যে স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের চেতনা বলে কোনো কিছুই নাই, এটার কারণ তো এখন বোঝা যায়। কারণ একটা ছাত্র বা ছাত্রী সে যত বেশি ইসলামী হবে, যত বেশি সে ধার্মিক হবে, যত বেশি ধর্মান্ধ হবে, তার মধ্য থেকে কিন্তু তত বেশি এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা এগুলো কিন্তু অবলুপ্ত হবে। এবং তাদের কাছে ওই যে 1971 সালের স্বাধীনতার যুদ্ধটা কমপ্লিটলি মুসলমানদের সাথে বা ইসলামের বিরুদ্ধে হয়েছিল, এইটাই তারা কিন্তু মাথায় ঢুকাবে। কারণ মাদ্রাসায় যখন পড়ে এই জ্ঞানটা কিন্তু তখনই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, এবং পরবর্তীতে যেহেতু তারা আরও বেশি ধার্মিক হয় সেহেতু ওই জ্ঞানটা থেকে তারা কিন্তু আর জীবনে কোনো দিনও বের হতে পারে না। এবং আজকে এই যে এই শেখ হাসিনার পতনের পিছনে এই ছাত্রদের অবদানই তো সবচাইতে বেশি, তাই না? এবং কেন এই ঘটনাটা ঘটেছিল, কেন ছাত্ররা শেখ হাসিনার বিরুদ্ধে এরকম একেবারে জীবনবাজি লড়াই করছিল, এটা তো এখন বোঝা যায়। আমরা অতীতে অনেক গণ আন্দোলন দেখছি, তখনও কিন্তু ছাত্ররা যে মারা যায় নাই তা কিন্তু না, কিন্তু একেবারে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে মৃত্যুর জন্যে এই যে অল্প বয়সের ছাত্ররা আমরা যেভাবে দেখলাম এইবার এই গণ অভ্যুত্থানে, অতীতে কিন্তু এটা দেখা যায় নাই। অতীতে তারা মিছিল করছে, মিটিং করছে, পুলিশে বা বিডিআরে গুলি দিয়েছে, ফাঁকে চোখে মারা গেছে, কিন্তু কেউ সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলে নাই যে আমার বুকে গুলি করো। তাহলে এইবার গণ আন্দোলনে এই যে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলছে যে আমাকে গুলি করো, এই যে মেন্টালিটি এটা কোথা থেকে আসলো? এর একটাই মাত্র কারণ, তাদের কাছে ওই শেখ হাসিনার যে শাসন ছিল এটা ছিল তাগুদি শাসন, কাফেরের শাসন। কারণ ধর্মীয় মতে নবীর হাদিসে আছে না, যে দেশে নারী শাসন ক্ষমতায় থাকে ওই দেশের ধ্বংস অনিবার্য। তো মাদ্রাসা থেকে পড়ুয়া যে সমস্ত ছেলেপেলে বিশ্ববিদ্যালয় কলেজে যারা ভর্তি হয়েছে, বেসিক্যালি তারা তো ওই ধ্যান ধারণাই পোষণ করে যে শেখ হাসিনা তাদের প্রধানমন্ত্রী, তাই না, শাসন ক্ষমতায়, তাহলে দেশের ধ্বংস, মানে দেশের থেকে ইসলামের ধ্বংস অনিবার্য। যদিও শেখ হাসিনা প্রাণপণে আবার ইসলামের সেবা করে গেছেন, উনি কত 600 মসজিদ তৈরি করেছেন, আদর্শ মসজিদ, উনি ওই যে কওমি শিক্ষাকে উনি স্বীকৃতি দিয়েছেন, তাই না? ওনার আমলে হাজার হাজার মসজিদ মাদ্রাসা নির্মাণ হয়েছে। এবং উনি নিজেও বলেছেন যে বলেছিলেন
যে বাংলাদেশে উনি মদিনার সনদের ভিত্তিতে শাসন করছেন, অর্থাৎ ইসলামকে সেবা করার যত কায়দা কানুন, মুসলমানদেরকে মানে খাঁটি মুমিন মুসলমান তৌহিদি জনতাকে খুশি করার যত নিয়ম কায়দা কানুন সবই কিন্তু উনি করছিলেন। কিন্তু করার পরে ওই যে মূল জায়গাতে তো সমস্যা, কারণ উনি তো নারী ছিলেন, আর নারী তো একটা মুসলিম দেশের শাসন ক্ষমতায় থাকতে পারে না। তো এটাই ছিল কিন্তু বস্তুত আসল রহস্য। ছেলেরা যে জীবন দিয়ে এই যে ওই পুলিশের মানে অস্ত্রের সামনে দাঁড়িয়ে তারা জীবন দেওয়ার জন্য রেডি ছিল। কেন? কারণ তারা মনে করতো যে এই ধরনের শাসনের এগেনস্টে যুদ্ধ করা এটা তাদের কাছে জিহাদের সমতুল্য ছিল। অর্থাৎ এটাতে যদি তারা মারা যায় তাহলে ওই যে জিহাদি হয়ে যদি মারা যায় তাহলে শহীদ মৃত্যু হবে এবং সরাসরি একেবারে বিনা বিচারে বেহেশতে যাবে। অর্থাৎ আপনি বাংলাদেশের এই যে আন্দোলনের বিষয়গুলো বা যা কিছু এটাকে যদি আপনি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে যান, শুধুমাত্র ওই যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে হ্যান ত্যান হাবিজাবি, আমেরিকার ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, পাকিস্তানের ষড়যন্ত্র, ভাই এইভাবে আপনি ব্যাখ্যা করলে পুরো চিত্রটা আপনি পাবেন না। কারণ ধরেন যে আমেরিকা ষড়যন্ত্র করছিল, পাকিস্তান ষড়যন্ত্র করছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা তো ভাই নিজেরা তাদের দেশের লোক কি বাংলাদেশে এনে আন্দোলন করাইছিল নাকি? না, তা তো করায়নি। বাংলাদেশের মানুষই তো করছে, বাংলাদেশের ছাত্র জনতাই তো করছিল নাকি? তো এরা কি কারণে মোটিভেটেড হয় বা হলো? ঠিক যেভাবে ওই যে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে অ্যাগ্রেশন চালায়, মানে সোভিয়েত রাশিয়ার সেনাবাহিনী যখন ওই যে আফগানিস্তানে ঢোকে, তখন ওই আফগানিস্তানের যে মুসলমানদেরকে এই যে আমেরিকা এবং পাকিস্তান তো ব্যাপকভাবে সাহায্য করছিল, তাই না? তো তখন তাদের মন্ত্র কী ছিল? মন্ত্র কিন্তু ছিল এটাই যে সোভিয়েত ইউনিয়নের ওরা তো নাস্তিক, ওরা তো কমিউনিস্ট, সমাজতান্ত্রিক, নাস্তিক, তারা এসে মুসলিম দেশে এই যে অবস্থান করছে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই জিনিসটা কিন্তু ওই আফগানিস্তানের মুমিন মুসলমানদের মধ্যে ঢুকানো হয়েছিল। অর্থাৎ তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা কিন্তু শুধুমাত্র দেশকে উদ্ধার করবে এটা না, এটা ছিল তাদের কাছে জিহাদের সমতুল্য। এবং সেই জন্যে তারা অকাতরে জীবন দিয়ে হলেও তারা জানবাজি লড়াই করছিল। বিষয়টা কিন্তু এরকম। বাংলাদেশেও কিন্তু এই যে যারা নাকি ওই যে আন্দোলন করছিল, পরবর্তীতে আপনারা খেয়াল করে দেখছেন যে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা কি ভয়ঙ্কর সংগ্রাম চালিয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটাকে বা মুক্তিযুদ্ধের চেতনাটাকে মুজিববাদ নাম দিয়ে কিন্তু একেবারে উচ্ছন্ন করার চেষ্টা করেছে। দেখেন, একটা জিনিসকে তারা একটা ট্যাগ লাগাচ্ছে, যেমন বর্তমানে বিভিন্ন জায়গায় যাদেরকে গ্রেফতার করা হয় তাদের নামে কী ট্যাগ লাগানো হয়? ফ্যাসিস্টদের দোসর, তাই না? বা আওয়ামী লীগ। তো বাংলাদেশের ভাই মুক্তিযুদ্ধ যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখেন, সাধারণত মানুষ তো কারো অধীনে দাসত্ব তো করতে চায় না, বা আসলে তো মানুষ তো স্বাধীন, তাই না? তারা তো কারো দাসত্ব করতে চাইবে না, তারা তো স্বাধীনতা চাইবে। সেই স্বাধীনতা যুদ্ধটা হলো 1971 সালে, আর সেই স্বাধীনতা যুদ্ধে কেউ না কেউ তো সহযোগিতা করবে, তাই না? হ্যাঁ, ভারত করছিল। এই ভারত যদি স্বাধীনতা যুদ্ধে সাহায্য না করতো তাহলে তো বাংলাদেশ স্বাধীন হতো না। পৃথিবীতে যত দেশের যত স্বাধীনতা যুদ্ধ হয়েছে সব জায়গাতেই কেউ না কেউ তো সহযোগিতা করে। যেমন আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ, সেটা ছিল কাদের বিরুদ্ধে? জর্জ ওয়াশিংটন কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? ব্রিটিশদের বিরুদ্ধে। তখন কিন্তু ফরাসিরা, মানে ফ্রান্স, এই যে বর্তমানে যে ফ্রান্স, ব্যাপকভাবে কিন্তু এই জর্জ ওয়াশিংটনকে করেছিল, সহযোগিতা করছিল। তো তাই যদি হয় তাহলে এখন কি এইটাই বলতে হবে যে জর্জ ওয়াশিংটন ছিল ফ্রান্সের দালাল? আমেরিকানরা কি এরকম বলে নাকি? বা কেউ কি বলে? কেউ বলে না। তো বিষয়টা হচ্ছে যে পৃথিবীর যে কোনো দেশেই যখন স্বাধীনতা সংগ্রাম হয়, এই পৃথিবীরই কোনো না কোনো দেশ তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাই না? তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় খালি যে ভারত সাপোর্ট করছিল, সহযোগিতা করছিল তা তো না, রাশিয়া করছিল, আরও অনেক দেশ করছিল। আর এর বিরোধিতা করছিল কে? চায়না, আমেরিকা, এরা। তো এখন এই যে ভারত স্বাধীনতা যুদ্ধে সাহায্য করছিল বলে বাংলাদেশের মানুষ, মানে যারা নাকি স্বাধীনতার পক্ষের লোক, তারা ভারতের দালাল হয়ে গেল। আর যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, এই বর্তমানে যারা এখন রাজনীতিতে সদম্ভে বিচরণ করছে, তারা কি তাহলে আমেরিকার দালাল না বা চায়নার দালাল না?
কারণ তাদের পক্ষে তো তারাই ছিল। তা কিন্তু বলে না, তাই না? কারণ বিষয়টা ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে স্বাধীনতা যুদ্ধ তো পুরোপুরি ইসলামের বিরুদ্ধে ছিল। কারণ 47 সালে ইসলামের ভিত্তিতে পাকিস্তান হলো। এরপরে আপনি ওই মাত্র 23-24 বছর পরে এসে সেই ইসলামী উম্মা, যেটা নাকি 47 সালে গঠিত হলো, মানে পাকিস্তান, সেখান থেকে আপনি আলাদা হতে চান। এটা আপনি কি খারিজি হয়ে গেলেন না? আপনি মুনাফিক হয়ে গেলেন না? অনেকে হয়তো বলবেন না 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 তুমি অতি সরলীকরণ করছো। জি না, আজকে বাংলাদেশে যারা স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা যে ধর্মীয় কারণে করে না, এবং তার মূল পয়েন্টটা কি, পয়েন্ট কিন্তু এটাই। এখন কেউ বিশ্বাস করুক আর না করুক, তো 1971 সালে স্বাধীনতার পরে যারা নাকি স্বাধীনতা চায় নাই, তারা কিন্তু একটা পর্যায়ে চিন্তা করলো যে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে যদি দখল করা যায় তাহলে একদিন তারা এই বাংলাদেশে ক্ষমতা আসবে। এবং সেই হেতু তারা কিন্তু ওই আজকে থেকে 35-40 বছর আগে ওই জেনারেল এরশাদকে তারা ম্যানেজ করে যে মাদ্রাসার পোলাপাইনদেরকেও কিন্তু বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিতে হবে। এবং সেটাই ছিল তাদের বীজরোপণ, যেটা নাকি এই 40 বছর পরে এসে ফুলে ফলে ফসলে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এবং যে কারণে এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোকের কিন্তু অভাব নেই। বাংলাদেশের মানুষ যত বেশি ধার্মিক হয়েছে ততই কিন্তু তারা মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গেছে। এখন আমার মূল বিষয় হলো, বাংলাদেশের মুমিন মুসলমানরা যদি চায় যে বাংলাদেশে তারা ইসলামী শাসন কায়েম করবে, খিলাফত কায়েম করবে, ইটস ওকে। সিংহভাগ মানুষ যদি সেটা চায়, আপনি তো জোর করে তাদেরকে আপনি গণতান্ত্রিক সিস্টেমে রাখতে পারেন না। বাংলাদেশের মানুষ যদি চায়, ইটস ওকে, এস্টাবলিশ শারিয়া ল ইন বাংলাদেশ অ্যান্ড লেট দেম কন্টিনিউ। দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়, তাই না? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।